নিজের ডিউটি ঠিকমতো করতে পারিনি। কারণ কারণ যে পালিয়েছে তার নাম মুস্তাক, আর যার হাত থেকে পালিয়েছে তার নাম মাসুদ আক্তার। দুজনেই মুসলমান। বাহ! যান স্যার যান, ভালো করে ডিউটি করুন। আপনারা পড়াশোনা জানা বড় লোকের ছিলেন, বড় বড় ডিগ্রি নিয়ে এসে আমাদের মতো গরিবদের মাথায় বসে যা ইচ্ছে তাই করবেন, আর আমাদের সেটা মানতে হবে। গুড। 1 মিনিট। কি বলছিলেন? পড়াশোনা জানা বড় লোকের ছেলে, ডিগ্রি। চলুন আমার সাথে। কোথায়? গাড়িতে উঠুন, কোথায় সেটা দেখতেই পাবেন। আমি তো পরশুদিনই ওষুধগুলো কিনে দিয়ে গেলাম, তাও কেন ডাকলো বলতো? ও আপনি জাস্ট এক্ষুনি ঘুমিয়েছেন। ভালো করে দেখুন মাসুদ, ওই ভদ্রমহিলাকে খুব ভালো করে দেখুন। গত 8 বছর ধরে একটা শক, একটা ট্রমায় প্রায় অথর্ব হয়ে জীবন কাটাচ্ছিলেন। 2 মাস আগে ডাক্তার বলেছিলেন উনি একটু বেটার, আর তারপর ওনার জন্মদিনের দিন শিলিগুড়িতে অ্যাটাক হয়। ওকে ওরা মারেনি, কিন্তু এটাকে কি বেঁচে থাকা বলে? 8 বছর আগে যে সৎ পুলিশ কনস্টেবল দুর্বৃত্তদের হাতে খুন হয়েছিলেন, যার কারণে আজ ওর এই অবস্থা, তিনি ছিলেন আমার বাবা শ্যামল চৌধুরী, আর উনি আমার মা অরুণা চৌধুরী। অনেক কষ্ট করে আমাকে এই জায়গায় পৌঁছতে হয়েছে মাসুদ ভাই। বড় বাপের বেটা আমি নই। আর কেন এত কষ্ট করছি জানেন? শুধুমাত্র এই পৃথিবী থেকে সন্ত্রাসবাদ নামক জঞ্জালগুলোকে মুছে ফেলবো বলে। আর কি বলছিলেন আপনি? আমি হিন্দু, আপনি মুসলমান, তাই আপনাকে এইসব অন্যায় সহ্য করতে হচ্ছে? আমাকে একটা কথা বলবেন, যারা আমার বাবাকে মেরেছিল, যাদের জন্য আমার মায়ের এই অবস্থা, তারা কোন ধর্মের? একটা কথা আজ কান খুলে শুনে রাখুন মিস্টার মাসুদ আক্তার, ধর্ম বলতে আমি একটাই ধর্ম বুঝি, আর সেটা মানব ধর্ম। আর সেই ধর্মকে রক্ষা করতে আমার আপনাকে প্রয়োজন নেই। দেশকে বাঁচাবো বলে শপথ নিয়েছি, আর সেটা আমি একাই পারবো। আপনাদের মতো মাসুদদের কোনো প্রয়োজন নেই আমার। নমস্কার, আমাকে ক্ষমা করবেন আজকে আপনাদের সামনে এই নাটকটা করার জন্য। আজকে এই নাটকটা যদি আপনাদের সামনে না করতাম, তাহলে গত কয়েক বছর ধরে সবার অলক্ষ্যে আমাদের রাজ্যের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার যে নাটকটা চলছিল, সেটা বন্ধ করা যেত না। আর আমার এও বলতে খুব খারাপ লাগছে যে এই জঘন্য অপরাধের প্রধান মাথা হলো আমারই রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার অভয় সরকার। এক মিনিট। আমার এই ফাইলের মধ্যে অভয় সরকার ছাড়াও আরো কিছু শিল্পপতি এবং সন্ত্রাসবাদীদের নাম আছে। আমি এই ফাইলটা আমার রাজ্যের পুলিশ এবং গোয়েন্দাদের হাতে তুলে দিলাম। মাসুদ, আরো একটা নাম যেটা এই ফাইলের মধ্যে নেই, তিনি হলেন আমার স্বামী কৃষাণু চট্টোপাধ্যায়। উনিও আমাকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার খুব খুব লজ্জা হচ্ছে যে আমি এই মানুষগুলোকে চিনতে পারিনি। তবে এটা ভেবেও আমার খুব গর্ব হচ্ছে যে আমি এমন কিছু মানুষকে আমার চারপাশে পেয়েছি যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার রাজ্যকে কলঙ্কমুক্ত করেছে। এসিপি মাসুদ আক্তার, সিএন চ্যানেলের জার্নালিস্ট দিয়া ব্যানার্জি, স্পেশাল ব্রাঞ্চের অফিসার অজয় ঠাকুর,
আইবি ডিপার্টমেন্টের অফিসার রাজীব চৌধুরী, এবং এই মুহূর্তে একজন হসপিটালে ভর্তি আছেন, তিনি হলেন বিমল দেবনাথ। তবে রাজীবের কথা আমাকে আলাদা করে বলতেই হবে। ও না থাকলে আমি আপনাদের সামনে এসে আজকে দাঁড়াতে পারতাম না। রাজীবকেও অনেকভাবে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র বুদ্ধি আর সাহসের জোরে রাজীব সেই যুদ্ধকে জয় করেছে। আমি জানি আমার এই টোটাল টিম আগামী দিনেও দেশের মুখ উজ্জ্বল করবে। স্যালুট টু মাই টিম। নিয়ে যান। এক মিনিট, আমায় ক্ষমা করো অরণ্যা। ভেবেছিলাম তোমার সঙ্গে অনেক দূরে যাব, এত দূরে নিয়ে যাবে ভাবতে পারিনি। ছি। আজাদ হিন্দ রেডিও বার্লিন, আমি সুভাষ বলছি। এতকাল আপনাদের কাছে আমার বক্তব্য বিষয় শোনানোর কোনো সুযোগ ছিল না। শত্রুপক্ষ যে অপবাদই দিই, আমি জানি আপনারা তা বিশ্বাস করেন না। আমি আমার কাজ করে চলে যাব। কে কি বলে না বলে তাতে আমার কিছু আসে যায় না। অক্ষ শক্তির আক্রমণ থেকে নিজেদের সাম্রাজ্য রক্ষা করার জন্য যদি ব্রিটেন আজ আমেরিকার দ্বারস্থ হতে লজ্জা না পায়, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য অপর কোনো জাতির সাহায্য প্রার্থী হওয়া আমার পক্ষে অন্যায় নয়, অপরাধ হতে পারে না। আমি যেভাবে ব্রিটিশ গভর্নমেন্টকে বিভ্রান্ত করে ভারতবর্ষ থেকে চলে এসেছি, ঠিক তেমনি করেই যথা সময়ে আপনাদের কাছে গিয়ে উপস্থিত হব। রাতের সবচেয়ে অন্ধকার অংশটি থাকে সূর্যোদয়ের আগে। তাই সাহসী হও, সংগ্রাম চালিয়ে যাও, স্বাধীনতা হাতে। अपने मुल्क छोड़ के आप लोगों के पास आने का मेरा एक ही मकसद है। हमारे मुल्क की आजादी की लड़ाई में आप सबका साथ चाहिए। आप लोग अब तक अंग्रेजों के लिए लड़े, कुछ मजबूरी होगी आप लोगों की, जो देश के लुटेरों का साथ आपको देना पड़ा। लड़ते लड़ते नॉर्थ अफ्रीका में जर्मन आर्मी के हाथ आप लोग बंदी हुए। अब यहाँ से एक नया जंग शुरू करेंगे हम लोग। अपनी मातृभूमि की जंजीर तोड़ने की ये सबसे बढ़िया मौका आया है हम लोगों के पास। भूल जाइए कौन हिंदू, कौन मुसलमान, कौन सिख, कौन ईसाई। आपस में हम सब भाई भाई डट कर लड़ेंगे और हमारे मुल्क को आजाद करेंगे। जय हिंद, आजाद हिंद, जिंदाबाद जिंदाबाद। বাবা, বার্লিনে নেতাজি। আর এখানে শুধু নেতাজি নয়, হিটলারও জড়িয়ে পড়েছে। এদের দুজনের একমাত্র লিঙ্ক বার্লিনেই পাওয়া যায়। সেই সময় জার্মানিতে কিছু ভারতীয় যুদ্ধবন্দী ছিলেন। Hey Ribbentrop, I would like to express my desire to form an Indian government in exile and expect its immediate diplomatic recognition from the Axis powers. I would also like to form an Indian army with the Indian prisoners of war from North Africa currently under your captivity. The Indian Legion. Yes. I would also request your cooperation in their training. This way they can always pay back to their motherland by fighting for its independence. I will definitely take this matter up with the Führer. Thank you. Can you please submit a draft proposal on this? Surely. নিজের দেশ থেকে পালিয়ে বিদেশে গিয়ে সেখানকার বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে দেশ স্বাধীন করার চেষ্টা। হ্যাটস অফ নেতাজি। ঠেকায় না ভুলে নেতাজিকে কেউ মনেই রাখে না, বাকি সময় ভুলেই থাকে। যা কি বলছেন স্যার? আপনি জানেন দেশে নেতাজির জন্মদিন কি ধুমধাম করে পালন হয়? পাড়ায় পাড়ায় পতাকা উত্তোলন, ক্রিকেট টুর্নামেন্ট, রক্তদান শিবির। তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই কথাটা যার জন্য তাকে রক্তদান শিবির দেখাচ্ছ বাঙালি, হ্যাঁ? 23শে জানুয়ারি মানে তো তোমাদের কাছে একটা ছুটির দিন, ফুর্তির দিন, তাই না? যে লোকটা না থাকলে এই দেশটা স্বাধীনই হতো না, সেই লোকটা কোথায় যে কপুরের মতো উবে গেল তা এতদিনও তো বার করতে পারলে না। নেতাজি দেখাচ্ছ। স্যার একের পর এক নিরীহ মানুষের উপর অ্যাটাক হচ্ছে। ভারতীয়রা, বাঙালিরা কেউ বাঁচাচ্ছে না। এই সময় আমাদের একমাত্র হোপ হচ্ছেন আপনি।
নেতাজিও তখন বার্লিনে বসে জার্মানের সাহায্যে কি করে ভারতকে স্বাধীন করা যায় সেই প্ল্যান করছেন। আমার বাবা তাঁর আদর্শেই জয়েন করেন আজাদ হিন্দ ফৌজে। তারপর আজাদ হিন্দ ফৌজের নামে বাবা একটা প্রিন্টিং প্রেস খোলেন, আজাদ হিন্দ প্রেস। বাবার কাছে শুনেছি জানো, নেতাজি না খুব সহজ সরল ভাবে সবার সঙ্গে মেলামেশা করতেন। এত বড় একজন মানুষ, কিন্তু কি সহজ তার মেলামেশা। খেয়ে নিন। তোমারটা? আমার আছে, গিয়ে খেয়ে নিচ্ছি। তো টেন। হ্যাঁ, একটা কথা বলো তো, রেডিও ফিজিক্স নিয়ে এত পড়াশোনা, মোটা বেতনের চাকরি, ঘর সংসার, এসব ছেড়ে এই ঝক্কির কাজে কিসের টানে? আপনার টানে। কারণ আপনি আমাদের সবাইকে শিখিয়েছেন আসলে কেমন করে দেশকে ভালোবাসতে হয়। একটা প্রশ্ন আছে। করো। বলছি, জার্মান সরকার তো আজাদিন বাহিনীর জন্য সবকিছু করে দিচ্ছে, আপনার প্রপোজালও ওরা মেনে নিয়েছে, তাহলে যুদ্ধ শুরু কবে? অ্যাক্সিস পাওয়ার আমার সঙ্গে কোনো রকম রাজনৈতিক বোঝাপড়া ছাড়াই আমাকে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমি সেটা চাই না। যতক্ষণ না ওরা আমাকে স্বাধীন ভারতের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিচ্ছে, ততক্ষণ ওদের থেকে কোনো রকম সাহায্য নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। তাই কটা দিন অপেক্ষা করো।